নামজারি হচ্ছে রেকর্ড সংশোধনের একটি কথিত রূপ। এখন রেকর্ড সংশোধনটি আবার কেন গুরুত্বপূর্ণ, এটিও আবার কিন্তু কিছু বিষয় আপনার ধারণ করে। এখন ধরুন কোনো একজন ব্যক্তি একটি সম্পত্তির মালিক, তিনি কারো কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করেছেন, তার কাছে ক্রয় সূত্রের দলিল রয়েছে এবং তিনি সম্পূর্ণ বৈধ মালিক, কিন্তু তিনি কোনোভাবে ওই সম্পত্তির অনুকূলে যে ব্যক্তি আগে মালিক ছিলেন তার নামে ওই সম্পত্তির অনুকূলে যে রেকর্ড করার কথা কিংবা থাকার কথা সেটিতে তার নাম রয়েছে। এখন পরবর্তীতে এই ব্যক্তি এসে সেই ব্যক্তির নাম কেটে তার নাম কোনোভাবে অন্তর্ভুক্ত করে নাই, এই যে রেকর্ড সংশোধন করলেন না, এর মাধ্যমে কিন্তু তিনি সম্পত্তির ভোগ দখল হারিয়ে ফেলতে পারেন, কিংবা ওই সম্পত্তি নিয়ে তার ভবিষ্যতে কেউ এসে যদি কোনো কমপ্লেন করে তাহলে তার কিন্তু দীর্ঘমেয়াদী একটি ঝুট ঝামেলার মধ্যে পড়তে হতে পারে। এই জন্যই এই যে রেকর্ড সংশোধন, এটিকে কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে এবং এ নিয়ে কিন্তু আইনে সুস্পষ্টভাবে কিছু বিধিমালা কিংবা নীতিমালা রয়েছে। এখন এই যে নামজারি নিয়েও কিন্তু অনেক ধরনের ঝামেলা রয়েছে। যখন কোনো একটি রেকর্ড সংশোধন অর্থাৎ নামজারি কোনো মালিকের নামে করে দেওয়া হয়, তখন ওই সম্পত্তিটি কিন্তু সরকারিভাবে ওই ব্যক্তির নামে চলে যায়। তার নামে যদি দলিল থাকে কিংবা না থাকে, তারপরেও কিন্তু ওই সম্পত্তিতে তিনি ভোগ দখলে যেতে পারেন এবং আইনগতভাবে তিনি কিন্তু প্রথম ওই সম্পত্তির ভোগ দখল মালিক। এখন নামজারি কিংবা রেকর্ড সংশোধন কিন্তু দখলে না থাকলে কোনোভাবে দেয়া হয় না। তারপরে অনেক ব্যক্তি দুর্নীতির মাধ্যমে টাকা খরচ করে নিজের নামে নামজারি করে নেয় কিংবা রেকর্ড সংশোধন করে নেয়, কিন্তু পরবর্তীতে সেগুলো নিয়েও কিন্তু বিতর্কিত কিংবা শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এখন এই যে সম্পত্তির অনুকূলে যেন বিতর্কিত না হয় এবং সরকার যে প্রসেস তৈরি করেছে এটি যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য কিছু সম্পত্তির দলিল অর্থাৎ কোনো যে সকল ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছে এই ধরনের কিছু ব্যক্তির নামে কিন্তু নামজারি করে দেওয়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এগুলোর মধ্যে প্রথমেই ধরা হচ্ছে সরকারি কোনো খাস তালিকাভুক্ত সম্পত্তি, অর্থাৎ ধরুন সরকার গেজেটভুক্ত কোনো সম্পত্তিকে খাস তালিকাভুক্ত করে দিয়েছেন, কিংবা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পত্তি অর্থাৎ প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্পত্তি হতে পারে, মৎস্য অধিদপ্তরের সম্পত্তি হতে পারে, রেলওয়ে সম্পত্তি হতে পারে, ভূমি জরিপ অধিদপ্তরের সম্পত্তি হতে পারে, এই ধরনের বিভিন্ন ইনস্টিটিউট কিংবা প্রতিষ্ঠানের সম্পত্তি যেগুলো আছে এগুলো কিন্তু অনেক সময় লিজ দেওয়া হয়। যে সম্পত্তিগুলো পড়ে রয়েছে এই সম্পত্তিগুলো পড়ে না থেকে যদি কোনো ব্যক্তিকে লিজ দেওয়া হয়, তিনি হয়তো কোনো একটি কাজে লাগিয়ে তিনি লাভবান হতে পারবেন এবং ওই লিজের মাধ্যমে যে অর্থটি পাওয়া যাবে সেটির থেকে ওই প্রতিষ্ঠানগুলো কিংবা সরকারও একটু লাভবান হতে পারবেন। এই যে এই সকল সম্পত্তি কিন্তু কিছু মেয়াদে লিজ দেওয়া হয়, অর্থাৎ 10 বছর, 20 বছর, 100 বছর, অনির্দিষ্টকালের জন্য এরকম কিন্তু লিজ প্রদান করা হয়। এখন এই যে লিজের মেয়াদে সম্পত্তি ভোগ দখল করে কোনো ব্যক্তি যদি ওই সম্পত্তির ভুয়া দলিল তৈরি করে, জাল দলিল তৈরি করে, কিংবা তার পরবর্তীতে ওয়ারিশারা এই সকল সম্পত্তি জানতেনই না যে এগুলো খাস তালিকাভুক্ত সম্পত্তি, পরবর্তীতে তারা ওয়ারিশান সম্পত্তি মনে করে ও বন্টন দলিল কিংবা বাটোয়ারি দলিল তৈরি করে নামজারি করতে গেছেন, এই ধরনের ঘটনা কিন্তু অ্যাভেলেবল রয়েছে এবং নামজারি করাও রয়েছে। তো এখন কিন্তু এই সকল সম্পত্তিতে আর কোনোভাবে ব্যক্তি মালিকানাধীনকে কোনোভাবে নামজারি করে দেওয়া হবে না এবং ভূমি অফিসগুলো কিন্তু এগুলোর ব্যাপারে ব্যাপক তদারকি করছেন। ডিসি অফিস সরাসরি এগুলো কিন্তু তত্ত্বাবধান করছেন এবং এখনো কিন্তু অভিযান চলছে যেন এই ধরনের সম্পত্তি কেউ নামজারি করে নিতে না পারে, কিংবা এই ধরনের সম্পত্তি যদি কেউ জবরদখল কিংবা অবৈধভাবে ভোগ দখল করে তাদের থেকে যেন উদ্ধার করে নেওয়া হয়। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেবাত্ম সম্পত্তি কিংবা ওয়াকফ করে দেওয়া সম্পত্তি। এখন কোনো একজন হিন্দু ব্যক্তি সেই ব্রিটিশ আমলে কিংবা পাকিস্তান আমলে কোনো প্রতিষ্ঠানকে অর্থাৎ ধর্মীয় কোনো প্রতিষ্ঠানকে কিংবা মন্দিরকে, কিংবা যদি মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী ধরেন কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিংবা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা উপাসনালয়কে যদি ওয়াকফ করে দেয়, তাহলে সেই সকল সম্পত্তি কোনোভাবে আর ওই ওয়াকফ যে সময় করে দেওয়া হয়েছিল, যদি সেটি ব্রিটিশ আমলে হয় সিএস রেকর্ড বলে, যদি পাকিস্তান আমলে হয় এস রেকর্ড বলে, তারপরে বিএস বলে যদি হয়ে থাকে, তাহলে পরবর্তীতে যদি কোনো ব্যক্তি ওই সকল সম্পত্তি জোর করে জবরদখল করে রাখে কিংবা সম্পত্তিতে তিনি যদি হস্তক্ষেপ করে সেই সকল সম্পত্তি ভোগ দখল করে, ওই সকল প্রতিষ্ঠানকে কোনোভাবে বুঝিয়ে না দেওয়া হয় কিংবা বুঝিয়ে দেওয়ার ফলেও প্রজন্মের পর প্রজন্ম আসে সেই তথ্যটি গোপন করে এখন এসে ভোগ দখল করে এবং এই সকল সম্পত্তিও কিন্তু আর কোনো ব্যক্তিকে নতুন করে নামজারি করে দেওয়া হবে না, কিংবা যাদের নামে নামজারি রয়েছে তাদের কিন্তু নামজারি বাতিল করে দেওয়া হবে এবং এই বিষয়ে কিন্তু স্পষ্ট
ধারণা কিংবা সুস্পষ্ট বক্তব্য অলরেডি সরকার প্রদান করে দিয়েছেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়ারিশের ক্ষেত্রে যদি কোনো ওয়ারিশকে ঠকিয়ে অন্য কোনো ওয়ারিশ সম্পত্তি বেশি ভোগ দখল করে কিংবা ওয়ারিশান নিয়ে কোনো সম্পত্তি জ্ঞানজাম থাকে ওয়ারিশদের মধ্যে, তারা নিজেরা সম্পত্তি ভোগ দখল করার জন্য যে ওয়ারিশান বাটোয়ারা দলিল তৈরি করা প্রয়োজন সেটি তৈরি করতে পারছেন না, কিংবা ওই সকল সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে জ্ঞানজাম, তারা শুধু নিজেরা ভোগ দখল সূত্রে দাগে দাগে গিয়ে পরবর্তীতে নামজারি করার চেষ্টা করছেন, তাহলে এই ধরনের ব্যক্তি যারা আসবে ভূমি অফিসে কিংবা এই যে সাব রেজিস্ট্রি অফিসগুলোতে, তাদেরকে কিন্তু ওই সম্পত্তির অনুকূলে ভূমি সেবা দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে, কিংবা দাগে দাগে যেভাবে নামজারি করা হতো আগে, এখন কিন্তু এই এসিলেন্ট অফিসগুলোতে এই দাগে দাগে আর নামজারি করে দেওয়া হবে না। এই বিষয় নিয়ে কিন্তু সুস্পষ্ট নীতিমালাও বর্তমানে রয়েছে, কিংবা যে সকল ব্যক্তি এই যে দাগে দাগে নামজারি করে নিয়েছেন টাকা কিংবা ঘুষ প্রদান করে, তাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে সামনে যদি কোনো ভূমি জরিপ আসে তাহলে কিন্তু ওই সকল সম্পত্তির অনুকূলে আপনাদের যদি বাটোয়ারা দলিল না থাকে এবং আপনি যে সম্পত্তিটি ভোগ দখল করছেন ওই সম্পত্তিটি যদি আপনার অন্য কোনো ওয়ারিশ এসে দাবি করে যে এখানে আমার অংশ রয়েছে, আমাকেও এইখান থেকে আমার অংশ বুঝিয়ে দেওয়া হোক, তাহলে আপনার যতই নামজারি থাকুক ওই যে বাটোয়ারা দলিল যদি না থাকে তাহলে কিন্তু আপনার ওই সকল সম্পত্তির নামজারি বাতিল হয়ে যাবে, কিংবা যেটি বললাম নতুন করে কেউ নামজারি করতে আসে তারা কিন্তু নামজারি করতে পারবে না। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কারো সম্পত্তি জবরদখল করে রাখে, ভুয়া দলিল তৈরি করে, কিংবা আপনার হচ্ছে এই যে বর্তমানে যে ট্যাম্পারিং দলিলের একটি প্রচলন খুব চলে আসছে সেটি করে, এখন যে ব্যক্তি ওই সকল দলিলের বলে সম্পত্তিতে নিজের নামে নামজারি করতে আসবেন, তখন দেখা হবে যে রেকর্ড বলে আগে কে ছিল সম্পত্তির মালিক, এখন কে সম্পত্তি রেকর্ড সংশোধন করতে আসছেন। এখন ওই যে আগের রেকর্ড যার নামে ছিল, এখন যে দেখা হবে যে সেই রেকর্ডধারী ব্যক্তির থেকে কোনোভাবে সম্পত্তির দলিল হস্তান্তরযোগ্য দলিল তৈরি করা হয়েছে কিনা, কিংবা তাদের হস্তান্তরটা বৈধ কিনা, এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখার বিষয়ে কিন্তু স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। যদি তাদের মাঝে কোনোভাবে হস্তান্তরযোগ্য দলিল না থাকে কিংবা দলিল থাকে, যদি সেই দলিলটি ভুয়া দলিল, জাল দলিল এইভাবে কোনোভাবে প্রমাণিত হয় তাহলে তাদের কিন্তু নামজারি দেওয়া হবে না। কিংবা যদি কোনো ব্যক্তি এসে দাবি করে যে যারা বর্তমানে সম্পত্তি ভোগ দখলে রয়েছে তারা ভুয়া দখলদার, তার দলিলটি ভুয়া, জাল, তাহলে যদি প্রমাণ করা যায় তাহলে কিন্তু যারা ভোগ দখলে রয়েছে তাদেরকে জেল জরিমানাও দেওয়া হবে, এটি কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে। এরপরে আরেকটি ব্যাপার হচ্ছে কিছু বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে একটু বেশ সমালোচনা হয়েছে, সেটি হলো যদি কোনো এভিডেভিটের মাধ্যমে কোনো ব্যক্তি সম্পত্তির ভোগ দখল করে এবং সম্পত্তির অনুকূলে দলিল রয়েছে কিন্তু দলিলটি রেজিস্ট্রেশন করা নাই, তাহলে ওই রেজিস্ট্রেশন বিহীন দলিল কিংবা এভিডেভিটের মাধ্যমে কিন্তু কোনো ব্যক্তি এখন এসে আর সম্পত্তির অনুকূলে নিজের নামে ওই রেকর্ড সংশোধন কিংবা নামজারি করে নিতে পারবেন না। এটির ব্যাপারে কিন্তু স্ট্রিক্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। এবং এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে, এবং এটি নিয়ে আমাকে কিন্তু কয়েকজন ব্যক্তি উল্টাপাল্টা কমেন্টও করেছেন যে এই ধরনের আইন পত্র ছিল, কবে ছিল, কিভাবে আপনি ভুয়া কথা বলছেন। এখন আপনাদেরকে আমাদের ভুয়া কথা বলার কোনো দরকার নেই, আইনে যেটা আছে সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করি। আইনের ছোট্ট একটি বিষয়, এটি কিন্তু এমন ঘোরানো পেছানো, আপনাকে আমরা সোজা করে বলি দেখে আপনাদের মনে হয় যে বিষয়গুলো আসলে সোজা কিংবা আমরা পাগলের প্রলাপ বকছি, কিন্তু বিষয়টি কিন্তু এত সহজ না। একটি ছোট আইন কিংবা আইনের একটি ছোট্ট বিষয় বিশ্লেষণ করতে গেলে কিন্তু অনেক বিষয় বিশ্লেষণ করে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করতে হয়। এবং এই বিষয়টি হচ্ছে নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া কোনো সম্পত্তির মালিকানা কিন্তু আর টিকবে না, অর্থাৎ নদীর যে পাড় অর্থাৎ নদী সমতল সময় অবস্থায় ভেঙে যায় নাই, এই সময় যদি কোনো ব্যক্তি সম্পত্তির মালিক থাকে, তার নামে দলিল থাকে, তার নামে রেকর্ড থাকে, তার নামে আপনার মিউটেশন থাকে, যে কিছু থাকুক না কেন, যখনই নদী গর্ভে বিলীন হয়ে যাবে তখন ওই সম্পত্তি কি হবে, নদীর আওতায় চলে যাবে। নদীর একটি নিজস্ব আপনার সত্তা কিন্তু হাইকোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যে নদী স্থায়ী কিংবা নিজস্ব সত্তা থাকবে, সেই সত্তার আওতাধীন যে সকল সম্পত্তি সেই সকল সম্পত্তিকে আপনার কিন্তু অলরেডি আপনার ওই সকল সম্পত্তি থেকে যারা ভোগ দখলে রয়েছেন তাদেরকে উচ্ছেদ করতে বলা হয়েছিল। এবং এর একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বুড়িগঙ্গার পাড়ে দখল উচ্ছেদ, হাজার হাজার মানুষ কিন্তু দখল উচ্ছেদ হয়েছে, কেউ কিচ্ছু করতে পারেনি। সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টের যে রায়, সেই রায়ের আলোকে কিন্তু তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। এবং এখানে এই বিষয়টি ওই রায়ের আলোকেই বলুন কিংবা নতুন ভূমি আইনের আলোকেই বলুন কিংবা আগের আইনেই বলুন না কেন, যখনই নদী গর্ভে কোনো সম্পত্তি বিলীন হয়ে যাবে তখনই কিন্তু মালিকানা সত্ত্বেও হারিয়ে যাবে।
অর্থাৎ যে ব্যক্তি মালিক ছিলেন তিনি কিন্তু ওই সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলবেন। তখন ওই নদীতে যতদিন থাকবে ততদিনও পারবেন না ভোগ দখল করতে। নদী পরে যদি চর জেগে ওঠে তখনও কিন্তু তিনি মালিকানা আর দাবি করতে পারবেন না। শুধুমাত্র ওই সকল সম্পত্তির অনুকূলে তিনি পরবর্তীতে হয়তো লিজ নিয়ে ভোগ দখল করতে পারবেন। তো এই যে কিছু সম্পত্তির কথা বললাম, এই সম্পত্তিগুলো যদি কারো কাছে থাকে তারা কিন্তু ওই সকল সম্পত্তি আর হস্তান্তর করে পরবর্তীতে ভোগ দখল সূত্রে কিংবা দলিল সূত্রে নিজের নামে নামজারি করে নিতে পারবেন না। কিংবা কিছু স্পষ্ট বিষয়ের কথা বললাম, সেই বিষয়গুলো যদি কারো কাছে থাকে তাদের নামজারি কিন্তু বাতিল হয়ে যাবে, এবং সেটি আজকে হোক, কালকে হোক, কিংবা 10 দিন কিংবা 10 বছর পরে হোক। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি যে বিষয়টি বোঝাতে চেয়েছি সেই বিষয়টি সামান্য হলেও আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনাদেরকে যে সচেতন করার চেষ্টা করেছি সামান্য হলেও আপনাদেরকে এই বিষয়টি নিয়ে সচেতন করতে পেরেছি। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।